শিল্প, ব্যবসা, বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে সানমুন টেইলার্স ও ঢাকা রিসোর্টের সৌজন্যে। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস তিথি। এই খামারটিতে প্রায় 2000 গরু রয়েছে এবং প্রত্যেকটি গরুর ওজনই প্রায় 1000 কেজির উপরে। প্রিয় দর্শক, কুরবানিকে সামনে রেখে আমরা আজ এসেছি এই ডাচ ডেইরি খামারে। এখন দেখবেন এই ডাচ ডেইরি খামারের উপর একটি বিশেষ প্রতিবেদন। মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া নামক স্থানে প্রায় 350 বিঘা জমি নিয়ে গড়ে উঠেছে ডাচ ডেইরি খামার। এখানে বিশ্বের সর্বাধুনিক পদ্ধতি বিফ ফ্যাটেনিং করা হচ্ছে। তাদের ফার্মের নিজস্ব খামারে ঘাস উৎপাদন করে সাইলেজ গরুর খাবার তৈরি করে খাওয়ানো হয়। খাওয়াই ভুসি, কুড়া, চ্যালেঞ্জ, এই আর বাজে কোনো খাবার আমরা খাওয়াই না। এর সাথে সবুজ ঘাস ও দানাদার খাবার দেওয়া হয়। ডাচ ডেইরি খামারে প্রায় 1100 গরু রয়েছে। ঈদুল আজহা উপলক্ষে কুরবানির জন্য প্রায় 500 গরু বিক্রি করা হবে, যার মধ্যে প্রায় 30টি গরু প্রতিটির ওজন প্রায় 30 থেকে 35 মণ করে। এখানে সকল মানুষের কথা চিন্তা করে রিজনেবল প্রাইসে গরু বিক্রয় করা হচ্ছে। অন্যান্য গরুগুলো দেখতে খুবই সুন্দর ও সাবলীল। এখানে শাহিওয়ালা, ব্রাহামা, ফ্রিজিয়ান, জার্সি, মীর কাদিম সহ দেশীয় উন্নত জাতের ষাঁড় গরু রয়েছে। ডাচ ডেইরি খামারের চেয়ারম্যান জনাব সাজিদুর রহমান শিপন মৃধা জানান, আল্লাহর রহমতে যারা কোরবানি করবেন তারা এই খামারের সুস্বাস্থ্যবান গরু কিনতে পারেন। দেশের বড় বড় ব্যবসায়ী ও স্টাররা এখান থেকে গরু কিনছেন। খুব ভালো মেনটেন করছেন, অর্গানিক ফুড খাচ্ছে গরুগুলি, অলমোস্ট প্রাকৃতিক পরিবেশে বড় হচ্ছে এবং সবগুলি গরু কিন্তু খুব ভালো গরু। আগামীতে ব্রাজিল থেকে এখানে আরও গরু আসবে। এই খামারের গরুর মাংস স্বাদ খুবই অন্যরকম। কুরবানিকে কেন্দ্র করে এই খামারে গরু বেচাকেনা জমে উঠেছে। সম্পূর্ণ বিদেশি প্রযুক্তিতে গড়ে উঠেছে এই ডাচ ডেইরি খামারটি। আমেরিকা, অস্ট্রেলিয়া ও হল্যান্ডের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই খামারে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে লৌহজংয়ের এই ডাচ ডেইরি খামারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এইখানে এসে মনে হচ্ছে যে এই এগ্রো অর্থাৎ এই গরুর ফার্মে এসে সে আরও বেশি সফল, সে আরও বেশি ক্লিন এবং সে আরও সুন্দর। বাংলাদেশে আমার মনে হয় না যে এর চেয়ে ভালো ফার্ম আমি দেখেছি। আমাদের 2-2.5 বছর এখান থেকে লালন পালন করা হয়। আমরা বাইরে থেকে গরু আনি ছোট অবস্থায়, কোনো রেডি গরু আইনা বা রেখে আমরা এখানে করি না, আমাদের বড় করি না। গত বছরের মতো এবারও ঈদের আগে বেড়ে গেছে করোনা ভাইরাসের সংক্রমণ। দেশে চলছে কঠোর লকডাউন। এর ফলে কোরবানি পশুর হাট নিয়ে জনমতে সৃষ্টি হয়েছে উৎকণ্ঠার। খামারিরা কোরবানি পশু হাটে ওঠানো এবং বেচা বিক্রি নিয়ে আছে দুশ্চিন্তায়। তবে শঙ্কা উড়িয়ে দিচ্ছে ডিজিটাল কোরবানির পশুর হাট। ইতিমধ্যে বেচা বিক্রি শুরু হয়ে গেছে। এ নিয়ে দেখবেন এখন একটি বিশেষ প্রতিবেদন। কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। দেশে চলছে কঠোর লকডাউন। ফলে কোরবানির পশুর হাট নিয়ে জনমনে বেড়েছে উৎকণ্ঠা। তবে শঙ্কা উড়িয়ে দিচ্ছে ডিজিটাল কোরবানির হাট। ইতিমধ্যে অনলাইনে বেচা বিক্রি শুরু হয়ে গেছে। আগেই কোরবানির পশু কিনে রাখছেন অনেকে। এরই মধ্যে ঢাকার খামারগুলোর 60 থেকে 70% পশু বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে। অনেকে পশু অগ্রিম কিনে খামারে রেখে দিচ্ছেন, কোরবানির আগে নেবেন। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন বিডিএফ এর তথ্য অনুযায়ী ঢাকা ও আশপাশের এলাকায় এরই মধ্যে 50,000-এর বেশি কোরবানির পশু বিক্রি হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 1150 কোটি টাকা। আমাদের খুব ভালো লেগেছে। আমরা আজকে গরু কিনেছি, খুব ভালো লেগেছে। প্রাইস মনে হয় আমরা ভালোই পেয়েছি ইনশাল্লাহ। আমার ভাইয়ের তো এটার প্রতি অনেক শখ আছে, সে আরও বেটার আইডিয়া আছে তার এটার প্রতি। সো ওমন হিসাবে আমার মনে হয় আমরা ভালোই পেয়েছি আলহামদুলিল্লাহ। এই বছর তাও ছেলে নিয়ে আসছে, ছেলের সঙ্গে আসছি, বড় ছেলের সঙ্গে এসে দেখলাম গরু কিনলাম, মাশাআল্লাহ খুশি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে। গরু কি আপনি অনলাইনে দেখেছেন নাকি মানে আগে এখানে? না আমি আগে এখানে এসে দেখেছি, আমি অনলাইনে গরু দেখি নাই। অনলাইনে দেখেন মানে এইভাবে ফার্মগুলিতে? হ্যাঁ ফার্মগুলিতে এসে হ্যাঁ আসছি। আর পরিচিত ফার্ম ছিল আমার ছেলের বন্ধু, ভাই হয় আমার ছেলের, এর জন্য আমি আসছি এখানে। অনলাইনে মূলত জীবন্ত অবস্থায় ওজনের লাইভ ওয়েট ভিত্তিতে দাম নির্ধারণ করা হচ্ছে। ভাই আসলে কোরবানি তো আল্লাহ তাআলার নামে দেওয়া হয়, তো সবচেয়ে বড় কথা হলো সৌন্দর্য, ঠিক আছে? তা আমি আল্লাহ তাআলা গরুটা কিনছি, গরুটা আমার খুব সুন্দর লাগছে। এই গরুটার নাম রাখছি বস।
ঠিক আছে বস। আমার আরেকটা গরু আছে কেনা আরেকটা ফার্মে, ওটার নাম রাখছি হিউগো। হিউগো আর এটা হিউগোর বস। তো এই কোভিডের সময় আপনি গরু কিনতে কোনো সমস্যা হয় নাই মানে? আলহামদুলিল্লাহ আমাদের এই ফার্মগুলো আমাদের খুব আগে পরিচিত, আমাদের ভাই ব্রাদারদের ফার্ম, সবগুলো ফার্ম। তো কোনো কিন্তু হয় না, আমার ছবি দেখছি, ওনারা আসতে সাহায্য করে, হেল্প করে, ছবি দেখে দেখছি, পছন্দ হয়েছে, আসছি, কিনা ফেলছি। আপনি তাহলে কি মনে করতেছেন যে এই বর্তমান সময়ে যে অনলাইন বা এই ধরনের যেই ফার্মগুলি আছে, যে গরু বিক্রি হচ্ছে, তো এটা মোটামুটি সন্তোষজনক আমরা যারা গরু কিনে কুরবানি দেই? আমার মনে হয় বর্তমান বাজার যে অবস্থা আছে, হাট বসবে না বসবে এটা তো বলা মুশকিল। এটা এখনো গভর্নমেন্ট দেখছেন, যদি লকডাউন চলতেছে, লকডাউন কি বাড়বে নাকি কমবে বলা যায় না। যদি ওটা হয়ে থাকে তাতে খামারিদের জন্য আমি বলবো ভালো, খামার থেকে গরু কেনা ভালো আর সেফ। আপনার জন্য এটা সেফ। আপনার গরুটা এখানে পালছেন, দেখছেন কতদিন ছিল, এটা কোথায় কিনে নিয়ে আসেন এসে, সেই গরুটা খামারে 6 মাস 7 মাস পালছে, তার কোনো ভ্যাকসিন দেওয়া আছে, পুরো গরুটা সুস্থ, এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তখন আপনার হাটের গরু তখন বুঝবেন না কি অবস্থা, বাসায় নিয়ে গেলেন রোগ বালাই থাকতে পারে। গ্রাম দেশে এই গরু আপনি 60,000 70,000 বিক্রি করে, এটা আমি আপনার সাথে এগ্রি। এই গরু বিক্রি করে একই গরু মানে 4 পা না, এটা হলো চালিস্তানি ব্রিড, পাকিস্তানি পাকড়া। এটা দেখেন লাল সাদা, এটা চেহারা দেখেন আপনি, সৌন্দর্য দেখতে হইব। গরু তো 4 পা হইলে গরু হয় না ভাই, গরু ব্রিড আছে, গরু জাত আছে, গরু সৌন্দর্য আছে, ঠিক আছে, গরু সবকিছু ব্যাপার আছে। আপনি একটা অস্ট্রাল গরু কিনেন আর একটা দেশি গরু কিনেন, এক হইলো ভাই, এক তো হইলো না। তো কথা হইলে এখানে এটা আমার ভাই পাকিস্তানি গরু, চালিস্তানি, এই গরু আপনি টাকা দিয়েও কিনতে পারবেন না, খুঁজা দেন না একটা কিনে আমার ভাই, আমি দেই আপনার টাকা, যদি পারেন আমি লমু 5টা আরো যান, এটা মিলাই দিতে পারবেন না। গরু দিতে পারবেন লাল, পুরো লাল হইলো, এই চেহারা এরকম সাদা, এরকম পাকড়া, এরকম লাল, মাঝখানে সাদা, এরকম গোল গোল হইব না। তো এটা ভাই পার্থক্য আছে, এটা হলো ডিফারেন্স ভাই, আর কিছু না। ডেনিম রপ্তানিতে ইউরোপ ইউনিয়নের শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশ। চীনকে পেছনে ফেলে বাংলাদেশের এই শীর্ষ অবস্থান। দেশের বিভিন্ন ডেনিম প্রস্তুতকারী কারখানার মধ্যে অন্যতম কারখানা হচ্ছে ভিনটেজ ডেনিম অ্যাপারেল লিমিটেড। এখন দেখবেন এর উপর একটি বিশেষ প্রতিবেদন। ভাওয়ালগড় জেলার শ্রীপুর উপজেলার সবুজ শ্যামল নয়নাভিরাম মনোমুগ্ধকর পরিবেশে ভিনটেজ ডেনিম অ্যাপারেল লিমিটেড অবস্থিত। এখানে আধুনিক মেশিনারির মাধ্যমে অটোমেটিক কাটিং, ওয়াশিং, ডাইং, ফিনিশিং করা হচ্ছে। আধুনিক লেজারের মাধ্যমে বিশ্বের অত্যাধুনিক ডেনিম জিন্স প্যান্ট উৎপাদন হচ্ছে। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের নামিদামি জিন্স প্যান্ট তৈরি হচ্ছে এখানে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গড়ে 15 থেকে 16 লিটার পানি খরচ করে প্রতি কেজি ডেনিম ওয়াশিংয়ের জন্য। কারখানার কেমিক্যালযুক্ত এই বর্জ্য পানি পরিশোধন করার জন্য স্থাপন করা হয়েছে ইটিপি। এখানকার শ্রমিকরা সকলেই দক্ষ। শ্রমিকরা সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করছে। ইউরোপের বাজারে ডেনিম পোশাক বা জিন্স রপ্তানিতে বাংলাদেশের অবস্থান প্রথমে। ডেনিম বাংলাদেশের জন্য সম্ভাবনাময় রপ্তানি পণ্য হিসেবে আবির্ভূত হয়েছে। প্রতি বছর প্রায় 2.1 বিলিয়নের মতো ডেনিম বিশ্বব্যাপী বিক্রি করা হচ্ছে। 2021 সালের মধ্যে এই চাহিদা প্রায় 120 কোটি গজে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে। এ ব্যাপারে ভিনটেজ ডেনিম অ্যাপারেল লিমিটেডের চেয়ারম্যান জনাব সাজিদুর রহমান শিপন এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশে প্রথম আমরা গ্রিন কনসেপ্টটা আনি 13 বছর আগে, যেটা ঈশ্বরদী ইপিজেডে আমাদের ওই ফ্যাক্টরিটা করা হয়। আমি প্রথম শ্রীলঙ্কায় যাওয়ার পরে, শ্রীলঙ্কায় এটা তখন গ্রিন ফ্যাক্টরি ছিল, তখন ওয়ার্ল্ডের ফার্স্ট গ্রিন ফ্যাক্টরি, ওরা আমাকে অ্যালাউ করে নাই। দেন বাংলাদেশ শুড মেক সামথিং, দেন আমি বানাইছি এটা ঈশ্বরদী ইপিজেডে। তারপরে মাশাআল্লাহ আমাদের এখন 5টা ইউনিট আছে গ্রিন, আমাদের সবগুলাই গ্রিন ইউনিট। আর হ্যাঁ, বাংলাদেশ সবাই আগে আসছে, সবাই আমাদের চেয়ে বেশি স্কোর পাইছে, আরও বেটার করতেছে। ডেফিনেটলি আমরা ইনিশিয়াল ছিলাম, এখন এর চেয়েও বেটার করতেছে অনেকে। দেখেন রানা প্লাজা যখন হইল, তার আগে ভিনটেজ ডেনিম স্টুডিও ঈশ্বরদীতে হয় গ্রিন ফ্যাক্টরি। হ্যাঁ, একদিকে আমাদের রানা প্লাজা ছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে আমাদের একদিকে রানা প্লাজা আছে, অন্যদিকে ভিনটেজ ডেনিম স্টুডিও আছে। দ্যাট ইজ প্রাউড ফর আওয়ার কান্ট্রি। এবং কন্টিনিউ প্রোগ্রেস আপনার রানা প্লাজার পর কন্টিনিউ এটা চলতে থাকে, সারা বাংলাদেশের সব এন্টারপ্রেনাররা এটা আগায় আসছে, যেই কারণে এখনও হয়তো গার্মেন্টস আবার গ্রো করতেছে বাংলাদেশের দিকে। বিলিভ নেক্সট ইয়ারে আরও বেটার করবে বাংলাদেশ। এই বছর মেবি আমি যা ইনফরমেশন পেলাম যে 31 বিলিয়ন মনে এই বছর হবে, বিকজ কোভিড থেকে জাস্ট রিকভার করতেছে ওয়ার্ল্ড। আর বাংলাদেশে যদি রিকভার করে ফেলে, ইনশাআল্লাহ নেক্সট ইয়ারে অলমোস্ট $38 বিলিয়ন হিট করার চান্সেস আছে আমাদের। তো এখন এই ডেনিমটাকে আরও যদি বেশি আমরা করতে চাই, বেশি রপ্তানি করতে চাই, তাহলে আমাদের কী কী দরকার হবে? আমি বলবো সবচেয়ে বেশি দরকার আমাদের সাস্টেনেবল
প্রোডাকশন করা। ডেনিম ইজ এ মেইনলি সাস্টেনেবল, কারণ একটা ডেনিম ওয়াশ করতে অনেক পানি দরকার হয়। এইটা আমাদের ডেফিনেটলি ফিউচারে জিরো ডিসচার্জে যাইতে হবে অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। আপনার যেমন কাস্টমাররা আমাদেরকে বলে দিচ্ছে 2030-র মধ্যে হ্যাজ টু বি জিরো ডিসচার্জ। তো আমরা যদি তার আগে করতে পারি, উইল বি বিগ বেনিফিট ফর আওয়ার কান্ট্রি, এবং ইভেন দো আই মাস্ট সে যে আমার জন্য বেনিফিট হবে। আর সেকেন্ড হলো অবশ্যই আমাদের আরও অনেক ব্যাকওয়ার্ড লিঙ্কেজ দরকার, টেক্সটাইল দরকার, ইনফ্রাস্ট্রাকচার আর একটু ডেভেলপ হওয়া দরকার। বিকজ আপনি দেখেন টঙ্গী থেকে এইখানে আসতে অলমোস্ট 3 থেকে 3.5 ঘন্টা লাগে। অ্যান্ড বাংলাদেশের এক্সপোর্টের একটা বিশাল অংশ এই টঙ্গী থেকে ময়মনসিংহ পর্যন্ত ইন্ডাস্ট্রিগুলো আছে, আমি বলবো বৃহৎ অংশ। তো ট্রাফিক যেই জ্যাম, এটা ওভারকাম যত তাড়াতাড়ি আমরা করতে পারবো, ডেফিনেটলি উইল গ্রো। দিস দ্য ফিউচার। বাংলাদেশ ইজ আই থিঙ্ক কোভিডের জন্য আশীর্বাদ হয়ে আসতেছে আমাদের জন্য। আই বিলিভ দ্যাট। কারণ এখন তো ক্রয় দেশ বাড়তেছে, আপনাদের ক্রয় দেশ এখন বাড়তেছে। এক্স্যাক্টলি, ইটস গ্রোয়িং, অনেক বাড়তেছে। তো সেই ক্ষেত্রে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট, সেটাও তো দরকার হবে অবশ্যই। লাইকে এবং সেই ক্ষেত্রে সরকারের কি সহযোগিতা, সাপোর্ট দরকার? আমি বলবো গভর্নমেন্ট অনেকগুলা প্রজেক্টে হাত দিছে। ডেফিনেটলি মেবি 2 বছর পরে 3 বছর পরে আমাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক ইমপ্রুভ করবে, হুইচ ইজ মিরাকেলি ইমপ্রুভ করতেছে। তো এই একটু ফাস্টার যদি হইতো, মানে টাইম লাইনগুলোর মধ্যে যদি হইতো, দেশ উপকৃত হবে, তাড়াতাড়ি উপকৃত হবে। ওইটা হইলেও দেরিতে উপকৃত হবে, এটা হলেও তাড়াতাড়ি উপকৃত হবে। তো যাক, বাংলাদেশের জন্য সুখবর থাকুক, আগামী দিনে ডেনিম এগিয়ে যাবে, এটি প্রত্যাশায় আমাদের রইল। অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। নানা উদ্যোগের পরও চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের চাপ বেড়েছে। আমদানিকারকরা স্বাভাবিক সময়ের চেয়ে কম পণ্য ডেলিভারি নেওয়ায় বন্দর ইয়ার্ডে কন্টেইনারের স্তূপ সারা বছর লেগেই থাকে। ব্যবসায়ীরা জানায়, চট্টগ্রাম বন্দরে যে হারে কন্টেইনার হ্যান্ডেলিং বৃদ্ধি পাচ্ছে, সেইভাবে আধুনিক ইকুইপমেন্ট সংযোজিত না হয় বন্দরের সক্ষমতা সেই হারে বৃদ্ধি পাচ্ছে না। এতে বিপুল পরিমাণ আমদানি ও রপ্তানি পণ্য নিয়ে ব্যবসায়ীদের ভোগান্তি হতে হয়। কাস্টমার অ্যাজ এ কাস্টমার, যে আমরা যারা কন্টেনার ব্যবহার করি তাদের দ্রুততার সঙ্গে কন্টেনার রিলিজ করতে হবে। সরকারের একটি দায়িত্ব আছে যে তাদের দ্রুততার সাথে কন্টেনার রিলিজের ব্যবস্থা করতে হবে। কোনো ধরনের জটিলতা এখানে আনা যাবে না, পেপারগত জটিলতা আনা যাবে না। যত দ্রুত সম্ভব কন্টেনার রিলিজ করার ব্যবস্থা করতে হবে। আর জাহাজের কোম্পানি যারা আছে তাদের এখানে চেষ্টা করতে হবে দ্রুততম সময়ে, আমরা যে মাল পাঠাই, আমরা ট্রাকে মাল পাঠাই, সেটাকে আবার কন্টেনারে স্টাফিং করতে হয়। সেটা যেন দ্রুততার সাথে স্টাফিং করে সেটিকে জাহাজ উত্তোলন করা হয় এবং জাহাজের সংখ্যা বৃদ্ধি করা। এখানে জাহাজ কোম্পানিগুলো কিন্তু অস্বাভাবিকভাবে কন্টেনার হ্যান্ডেলিংয়ের চার্জ, কন্টেনারের দাম বাড়িয়ে দিয়েছে। কারণ এরা যদি আমাদের সাথে একটু সহযোগিতা করে, আমরা যারা কাস্টমার আছি এই কাস্টমারের সাথে একটু সহযোগিতা করে এবং দামটাকে একটু সহনীয় পর্যায়ে রাখে, এবং এই মুহূর্তে কিছু কিছু জাহাজ এনে খালি কন্টেনার 34 থেকে 38 হাজার যে খালি কন্টেনার আছে, এগুলো এখান থেকে ইমিডিয়েটলি কিছু নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, যে সবাই যাতে আমরা একসঙ্গে মিলে কাজ করি। আমাদের কিছু দায়িত্ব আছে, সরকারের এবং বন্দর কর্তৃপক্ষের কিছু দায়িত্ব আছে, আবার যারা জাহাজের মালিক এবং যারা জাহাজ প্রতিষ্ঠানের বড় বড় কোম্পানিগুলো, তারা যেন বহুজাতিক কোম্পানি, এরা যেন একটু আমাদের সাথে সহযোগিতা করে এই সংকটটাকে নিরসন করার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিল্প, ব্যবসা, বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে সানমুন টেইলার্স ও ঢাকা রিসোর্টের সৌজন্যে। অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। Dhaka Resort at Kaliapur, Gazipur, 55 kilometers north from Dhaka. Combination of captivating natural beauty of Pawal Gor and modern amenities. Here, unique services for your enjoyment, luxurious hotel and cottage, beautiful picnic and sports zone, shooting zone, modern swimming pool, corporate day out, conference room, restaurant, event facilities, eco park and kids zone. Booking is on. Contact 01762 554444. Your home away from home. Dhaka Resort. প্রিয় দর্শক, ফিরে এলাম শিল্প, ব্যবসা, বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ অনুষ্ঠানটিতে। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে সানমুন টেইলার্স ও ঢাকা রিসোর্টের সৌজন্যে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত হয়েছে চেরি টমেটোর। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া জানান, দেশীয় টমেটোর পরে চেরি টমেটো জায়গা করে নেবে কৃষক ও ভোক্তাদের মনে। এ নিয়ে থাকবে এখন একটি বিশেষ প্রতিবেদন। চেরি টমেটোর ৩টি নতুন জাত উদ্ভাবন করেছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। এগুলোর নাম দেওয়া হয়েছে বিউ চেরি টমেটো 2, বিউ চেরি টমেটো 4 ও বিউ চেরি টমেটো 5। জাত 3টি এ মাসে জাতীয় বীজ বোর্ড বাণিজ্যিকভাবে কৃষক পর্যায়ে চাষাবাদের জন্য অনুমোদন দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়া জানান, বিজনেস ইন বাংলাদেশ অনুষ্ঠানে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবকে। প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন, আমরা জানতে চাচ্ছি কৃষকের জন্য সুখবর নিয়ে আসছে আপনার এই বিশ্ববিদ্যালয়। কৃষকের জন্য তারা গ্রীষ্মকালীন চেরি জাতের টমেটো আপনাদের উদ্ভাবন করেছেন এবং এই উদ্ভাবনের সুবিধা অসুবিধাটা কি আমরা জানতে চাচ্ছি। চেরি টমেটো আপনি জানেন, চেরি টমেটো একটি বিদেশের একটি খুবই জনপ্রিয় টমেটো। আমরা দেশীয় জাতের সাথে বিদেশি জাতের ক্রসিং করে আমরা চেরি টমেটো উৎপাদন করেছি। তার সবচেয়ে বড় সুবিধা হলো একটি বাণিজ্যিক দিক, একটি হলো আমাদের স্বাস্থ্যের হেলথ বা নিউট্রিশনাল দিক। বাণিজ্যিক দিক হলো আপনারা জানেন, নর্মাল টমেটো 40 থেকে 50 টাকা, সর্বোচ্চ 80 টাকা। আর চেরি টমেটো প্রায় 500, 600, 700, 800 টাকা পর্যন্ত এটার মার্কেট। যার ফলে যে কোনো কৃষক যদি এটা উৎপাদন করে সে বাণিজ্যিকভাবে লাভবান হবে এবং তার প্রায় ফলনও প্রায় 140 টন পার একরে। কিন্তু তার পাশাপাশি যদি আমি স্বাস্থ্যের কথা চিন্তা করি, তার অ্যাক্সিডেন্টাল গুণাগুণ আছে যেগুলো আপনাদের ক্যান্সার এবং হার্টের জন্য খুবই উপকারী। যার ফলে এবং হেলথের দিক থেকেও আমরা যদি চিন্তা করি সেটি একটি খুব ভালো, এবং হেলথ এবং প্রোডাকশন উভয় ক্ষেত্রে এবং খেতে খুব সুস্বাদু, যেটা আমরা নর্মাল টমেটো থেকে হারিয়ে ফেলেছি, যে তার একটু টক থাকতে হবে, তারপরে একটু রসালো থাকতে হবে, ওইগুলি কিন্তু হারিয়ে ফেলেছি। বর্তমান যে টমেটোগুলি মার্কেটে আসছে, সে এই টমেটোগুলো আমরা ট্র্যাডিশনাল যে গুণাগুণগুলি সেগুলিও রক্ষা করার জন্য আমরা চেষ্টা করেছি, এবং আমি আশা করি যে এই টমেটোটি খুবই জনপ্রিয় হবে কৃষক পর্যায়ে। তো আপনারা কৃষক পর্যায়ে এই টমেটোকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং কৃষকদেরকে কীভাবে উদ্বুদ্ধ করছেন এই চাষে, যাতে এই চাষে তারা এই চেরি টমেটো উৎপাদন করতে শুরু করে? আপনার টিভির মাধ্যমে হয়তো দেশি বিদেশি বহু শ্রোতা এই বিষয়টি জানতে পারবে, এবং বহু কৃষক পর্যায় থেকে আমাদের কাছে চাহিদা আসছে। আমরা যেটা চাচ্ছি, যেহেতু আমরা বিশ্ববিদ্যালয়, আমরা হয়তো লার্জ স্কেলে এই প্রোডাকশনটিকে, এই জাতটিকে আমরা কৃষক পর্যায়ে নিয়ে যেতে পারবো না, তবে আমরা সীমিত আকারে নিয়ে যেতে পারবো। আমরা 4টি প্রাইভেট কোম্পানির সাথে আমাদের চুক্তি হয়েছে, বিভিন্ন জাতগুলি তাদের কাছে দিব, তারা বিভিন্ন এলাকায় তারা ট্রায়াল দিবে এবং কৃষক পর্যায়ে। এবং আমরা জানেন ডিএই বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি আছে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, তাদেরও একটা চাহিদা আছে। আমরা তাদেরকে দিলে তারা কৃষক পর্যায়ে এই জাতটি নিয়ে যাবে। আমরা আশা করি শীঘ্রই এই জাতটি খুবই জনপ্রিয় হবে। বিগত 4 দশকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পেছনে রয়েছে শ্রমনির্ভর পোশাক শিল্পর অভাবনীয় বিকাশ। প্রায় 4.4 মিলিয়ন মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান এবং পরোক্ষভাবে প্রায় 1 কোটি মানুষের খাদ্যনির্ভর আসে এই শিল্প থেকে। এবার দেখবেন সাভারের আশুলিয়ায় অবস্থিত সোনিয়া অ্যান্ড সোয়েটার টেক্সটাইলের উপর একটি বিশেষ প্রতিবেদন। দেশে সুনামের সাথে যে কয়টি সোয়েটার্স কারখানা পরিচালিত হচ্ছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে সোনিয়া অ্যান্ড সোয়েটার্স লিমিটেড। সাভারের তৈয়বপুরে অবস্থিত এই কারখানাটি কঠোর লকডাউনের মধ্যে সরকারের সকল নিয়মকানুন মেনে পরিচালিত হচ্ছে। তাদের ওয়ার্কারদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা কমপ্লায়েন্স একটা টিম গঠন করা আছে, সেটার জন্য কমপ্লায়েন্স প্রত্যেকটা দিন ফ্লোরে যা মনিটরিং করে ওয়ার্কারের সুযোগ সুবিধার জন্য, কী প্রবলেম হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে, ফায়ার এক্সটিংগুইশার আছে কিনা, আইসমার্ক ব্লক আছে কিনা, তারপরে অগ্নি নির্বাপক যন্ত্রগুলি সে আছে কিনা, সবগুলো মনিটরিং করা হয়। ফ্লোর থেকে তাদের কমপ্লেনগুলো তারা বিভিন্ন মাধ্যমে আমাদের অবধি পৌঁছাতে পারে, দ্যাট মিন্স কর্তৃপক্ষ পর্যন্ত নিয়ে আসতে পারে। যেমন হচ্ছে তাদের পিসি কমিটি আছে, তারপরে হচ্ছে আমাদের ফ্লোরগুলোতে সার্বক্ষণিক ওয়েলফেয়ার অফিসার নিয়োজিত আছে, ফ্লোরের সুপারভাইজার ইনচার্জ, তাদের মাধ্যমেও জানাতে পারে। ইভেন এইচআরে এসেও তারা তাদের অবজেকশনগুলো জানাতে পারে। দেন আমাদের যে অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে আমরা এগুলো নিষ্পত্তি করে থাকি। প্রত্যেক শ্রমিক কারখানায় প্রবেশ করার সময় সাবান দিয়ে হাত ধোয়া, নিরাপদ দূরত্ব বজায় রেখে কর্মপরিবেশ নিশ্চিত করা, মাস্ক ব্যবহার করা সহ করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করায় এই গার্মেন্টস শ্রমিকরা ছিল তুলনামূলক নিরাপদ।
তাই খুশি শ্রমিকরা। এখানে আমি ছুটি পাইছি, আর হইতেছে কিন্তু টাকা পাইছি 48,000 টাকা। তারপরে কোম্পানি থেকে আমার মানে মাসে মাসে যে মাতৃত্বকালীন অবস্থায় আমি যে ছিলাম, এখানে চেক আপ করাইছিলাম, আর আমি নিজেও দেখাইছি, এখান থেকেও আমার দেখানো হয়েছে। অল্প থাকে সেই ক্ষেত্রে আমরা প্রাথমিক চিকিৎসা দিই এবং তাকে একদিনের জন্য ছুটিতে পাঠাই। আর যদি গুরুতর অবস্থা হয় তাহলে আমাদের এখানে নারী শিশু হসপিটাল আছে, ওখানে আমাদের কোম্পানি থেকে তাকে ওখানে পাঠানো হয় এবং কোম্পানির খরচে তার চিকিৎসা করা হয়। গেল কয়েক বছরে প্রযুক্তির ছোঁয়ায় সোয়েটার শিল্পে এখন সুদিন বেড়ে গেছে দেশের রপ্তানি প্রবৃদ্ধি। বলা চলে বিশ্বের প্রায় সব ব্র্যান্ডের পণ্য উৎপাদন শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের রপ্তানিযোগ্য সোয়েটারের একটা বড় অংশ চলে যায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে। বর্তমানে সোনিয়া অ্যান্ড সোয়েটার্স নতুন ডিজাইন, নতুন সুতা, ফেব্রিক্স আবিষ্কার এবং ফ্যাশন প্রবণতা নিয়ে সকল ধরনের মনিটরিং বা কৌশল প্রণয়নের নানা কাজ করে যাচ্ছে। ফলে অন্যান্য সোয়েটার্স কারখানায় অর্ডার কমে গেলেও এই কারখানায় অর্ডার চলমান অব্যাহত আছে। এই মেশিনটি জাপান থেকে আনা হয়েছে। এই মেশিনটা হলো সিমাসাকি, এটা সোয়েটার তৈরি হয়। তো সেক্ষেত্রে প্রথমত ডেভেলপ করা হয়, পরবর্তী সার্টিফাইড করার পরে আমরা বাইরের কাছে স্যাম্পল পাঠানো হয়। পরবর্তীতে ওখান থেকে প্রিভি মিটিং, আমরা ফ্লোরে ফ্যাক্টরির ভিতরে প্রিভি মিটিং করি। প্রিভি মিটিংয়ের পরে কোনো কমেন্টস থাকলে এটা কারেকশন করে আমরা প্রোডাকশনে যাই। বর্তমান পরিস্থিতি নিয়ে সোনিয়া অ্যান্ড সোয়েটার্স লিমিটেডের পরিচালক বলেন, প্রায় 1 কোটি কর্মজীবী মানুষ হোল্ড হয়ে যাবে। তো আমরা আসলে বলি 16 কোটি মানুষ, বা 16 কোটি মানুষের মধ্যে যদি আমরা ভাগ করি কত কোটি আমরা বয়স্ক যারা আসলে কর্মক্ষম নাই, কতজন লোক আমাদের যারা ঘরে থাকে যাদেরকে আমরা সিম্পলি হাউসওয়াইফ অথবা আমাদের মাদেরকে বলি, কতজন আছে স্টুডেন্ট, এটার যদি ভাগ করি তাহলে আমরা বের করতে পারবো যে 1 কোটি লোকের যে ইম্প্যাক্ট এটা আসলে কত পার্সেন্ট হবে। সো এইটা আসলে ইটস ভেরি ডিফিকাল্ট যে এই সেক্টরটা বন্ধ করে দিলে এটার ডেপথ কত ভিতরে যাবে। তো এটা আসলে সরকার এই কারণে ডিসিশন দিয়েছে যে যেইভাবে হোক গার্মেন্টস সেক্টরটা চলুক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে অল্প সময়ের জন্য হলেও দোকান খুলে ব্যবসা পরিচালনার সুযোগ প্রদান করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি তৌফিক এহসান। ক্ষুদ্র ও মাঝারি প্রায় 54 লক্ষ ব্যবসায়ী ও স্টাফ কর্মচারী প্রায় 2,50 লক্ষ মানুষ জড়িত বলেও তিনি জানান। আর অল্প কিছুদিন পরে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আজহা। আমরা ক্ষুদ্র ও মাঝারি প্রায় 54 লক্ষ ব্যবসায়ী এবং আমাদের সাথে জড়িত আমাদের স্টাফ কর্মচারী আরও 2.5 কোটি। তাই আমাদের বৃহত্তর এই গোষ্ঠীর কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে অল্প সময়ের জন্য হলেও দোকান খুলে ব্যবসা পরিচালনা করার সুযোগ প্রদান করার আবেদন জানাচ্ছি। সভাপতির দাবির সাথে সহমত জানিয়ে বাংলাদেশ দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতির অন্যান্য সদস্যরা জানান, গত মে ও জুন মাসে দোকান কর্মচারীদের বেতন দিতে পারিনি। এই বৃহৎ গোষ্ঠীর কথা চিন্তা করে 2.5 কোটি দোকান কর্মচারীকে রেশন কার্ডের আওতায় আনার দাবি সহ তাদের বিদ্যুৎ বিল কিস্তি করে দেওয়ার জন্য অনুরোধ জানান। দোকানদার, সাধারণ ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ীরা সত্যিকার অর্থে একটু উপকৃত হবে, তাহলে আমাদের এই দোকান মালিকরা আসলে একদম পথে বসে যাবে। গত 2 বছর যাবৎ বেসিক্যালি কোনো ধরনের ব্যবসায় আমরা মনোযোগী হতে পারি নাই। আরও লক্ষ্য করে দেখবেন এই 2 বছরের মাঝে ব্যবসায়ীদের ব্যাংক ঋণ সহ নানাবিধ সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে। এখন এমন একটা দুরবস্থা হয়েছে যে দোকান ভাড়া, বাড়ি ভাড়া, কর্মচারীদের বেতন, বোনাস এবং বিদ্যুৎ বিল, পানির বিল এগুলি কিন্তু পরিশোধ করতেই হবে। বন্দরনগরী চট্টগ্রামের বিখ্যাত এগ্রোর ব্র্যান্ড হচ্ছে রাশা এগ্রো। এটি শহরের বাইজিদ বোস্তামি ওয়াজিদিয়া নিকটস্থ স্থানে গড়ে ওঠা রাশা এগ্রো 1995 সালে যাত্রা শুরু করে প্রায় দীর্ঘ 25 বছর ধরে গ্রাহকদের কাছে নিজস্ব খামারের দেশীয় গরু সরবরাহ করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। গরু দেখতে আসলাম, দেখার সাথে আমার পছন্দ হয়েছে। কোরবানির গরু হচ্ছে এরকম, অনেক জায়গায় গেলে আপনার গরুগুলি ওই গরুতে ট্যাবলেট খাবে, অনেক ফুলাই ফেলে, তাতে গেলে তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, কিন্তু এই গরুগুলি কিন্তু আমার মনে হচ্ছে পরীক্ষিত। বর্তমানে গ্রাহকদের কথা চিন্তা করে রাশা এগ্রো সুবিশাল পরিসরে আরও গরুর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। রাশা এগ্রোতে পাচ্ছেন সুলভ মূল্যে দেশসেরা বাছাইকৃত আকর্ষণীয় পছন্দের সব দেশীয় গরু ও ছাগল। এ বিষয়ে রাশা এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক কফিল উদ্দিন খান বলেন,
1995 সাল থেকে করতেছি এবং আমি প্রতি বছর নিজে লালন পালন করে গরু কোরবানি করাই। আমি বাজারের গরু কিনে এনে কোরবানি দিই না, মানুষকেও উদ্বুদ্ধ করি। এখন ছাগলের ফার্ম আছে আমাদের এখানে, 50-60টা ছাগল আছে। আমাদের বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকেও আমি উদ্বুদ্ধ করি যে লালন করো। আমার অনেকেই এখন ছাগল পালন করতেছে, হাইব্রিড ছাগল আছে, বিদেশ আপনার তোতাপুরি, হরিয়ানা, এই যমুনাপাড়ি, এগুলো পালন করতেছে। তারা এখন স্বাবলম্বী হচ্ছে, বিক্রি করতেছে, অনেক খুশি। একটা ছাগল দিয়ে শুরু করে এখন অনেকে 10টা, 15টা, 20টা পর্যন্ত ছাগল পেয়েছে। কিন্তু আমার ফার্মে দেখেন যতগুলো গরু আছে, একটা গরু অপছন্দ করার নাই। মানুষের সুবিধার্থে আমরা রেটটাও কিন্তু রিজনেবল রেখেছি, কারণ অনেক ব্যাপারী 1 লাখ টাকা গরুর দাম দিয়ে দেয়, 2 লাখ, 2.5 লাখ টাকা। সাধারণত যে কোনো দিন গরু কিনেন নাই উনি কী করবেন এটা বুঝে উঠতে পারেন না। তো ওদিক দিয়েও আমাদের ক্রেতারা ঠকে থাকেন। এই জন্য এখানে দেখে শুনে এখানে রাখতেও পারবেন। আপনার ঘরে রাখার জায়গা নেই, অধিকাংশ মানুষের রাখার সুবন্দোবস্ত নাই গরু, কোরবানির একদিন আগেও আপনি নিয়ে যেতে পারেন। প্রিয় দর্শক, ঘড়ি কাঁটা বলছে আজ সময় একেবারেই নেই। আমাদের অনুষ্ঠানে আপনার প্রতিষ্ঠানের যে কোনো অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান সম্প্রচারের জন্য যোগাযোগ করুন 01704777777 এই নম্বরে এবং ইমেল করুন businessinbangladesh@gmail.com। আপনারা অনুষ্ঠানটি দেখতে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন youtube/businessinbangladesh বাংলা। আগামী সপ্তাহে ঠিক একই দিনে একই সময় দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।